সুনিধি নায়ক এদিকে সুতির শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, আবার ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেসেস পরে ডিজেইং করছে। মানুষজন কি এটা বুঝতে পারে? তোমাকে বুঝতে পারে? আমার মনে হয় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা অনেক বেশি। It's been 27 years like I'm with music. I think it's all because of my mother. যে আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিওর যখন লাস্ট কনসার্ট হলো there was 55k people. আমার পছন্দের কিছু কিছু ডিজে আছে যাদেরকে আমি লাইভ দেখার জন্য দেশ ছেড়ে অন্য দেশে গিয়েও দেখে আসছি। আমার ওখানে গিয়ে আমার মনে হয়েছে আমার জীবনের অন্য একটা অধ্যায় শুরু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুনিধি আজকে পডকাস্টে আসার জন্য। তোমার সাথে আজকে ফার্স্ট দেখা হলো অ্যান্ড আই এম অল জয় মিটিং ইউ। Thanks for inviting me. সুনিধি, তুমি বাংলাদেশে মুভ করলে অর্ণবকে বিয়ে করে। অর্ণবকে তো সবাই চিনে, আই হ্যাভ নোন হিম ফর আই থিংক ওভার আ বিয়ে ডেকেড করার আগে মুভ বিয়ে করার আগে এখানে আসা শুরু করেছি। সরি ফর ইন্টারাপ্টিং। নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং দ্যাট। তারপরে এখানে এসে বিয়ে হয়েছে। এখানে এসেছি, আবার গেছি, আবার এখানে শো করতে এসেছি, গেছি, তারপরে কোভিড হয়েছে, তারপরে বিয়ে হয়েছে। ওয়ান্ডারফুল। সুনিধি নায়ক, you are an amazing musician. Thank তুমি you. you got my attention through your music. আবার আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে সুনিধি নায়ক এদিকে সুতির শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, আবার ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেসেস পরে ডিজেইং করছে। Oh my god. Tell me about that. It's art and you're an amazing artist in both ways. Thank you. Tell me about that. এটা অ্যাকচুয়ালি দ্য টপিক তুমি যেটা তুললা সেটা হচ্ছে যে শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, আবার ছোট জামা কাপড় পরে ডিজাইন করছি। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ ইটস অল অ্যাবাউট মিউজিক। সো আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা তো করেছি। ছোটোবেলা থেকে যখন আমার 3 বছর বয়স, মেবি আমি পড়াশোনা করাও শুরু করিনি, তখন থেকে আমি গান গাওয়া শুরু করেছি। সো আমার ইটস বিন 27 ইয়ার্স আমি মিউজিকের সাথে যুক্ত। সো 27 ইয়ার্স ধরে আমি একটা মিউজিক জনরা নিয়ে নিশ্চয়ই চর্চা করছি না। সো ছোটোবেলা থেকে আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা, ক্লাসিক্যাল মিউজিক শিখেছি এবং ক্লাসিক্যাল মিউজিক চর্চা করেছি। তারপর আমি ওখান থেকে পপ গান শুনেছি, তারপর আমি জ্যাজ মিউজিক নিয়ে চর্চা করেছি, তারপর আমি ব্লুজ শুনেছি, তারপরে আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনেছি, তারপরে মানে আমি যেগুলাই শুনেছি এবং আমি সেগুলো শুনে ওগুলোর থেকে মানে শুনেই যে বন্ধ হয়ে গেছি তা না, আমি ওগুলো নিয়ে চর্চা করেছি। বিকজ at the end of the day I love music, so I love every kind of like সব জনরা। তারপর আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি। So we are living in 2025. এখন চারিদিকে লাইক ইউ নো লাইক ডিজেস অ্যান্ড অল এরা অনেক ভালো করছে এবং আমি অনেক আমার পছন্দের কিছু কিছু ডিজে আছে যাদেরকে আমি লাইভ দেখার জন্য দেশ ছেড়ে অন্য দেশে গিয়েও দেখে আসছি। সো আমি এটা মানে আমার কাছে এটা নয় যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আবার আমি ক্লাসিক্যালও গাই, আবার আমি ডিজেইংও করি। আমার কাছে ইটস অল অ্যাবাউট মিউজিক, ইটস আর্ট, ইটস মিউজিক যেখানে আমাকে টানে। সো দ্যাটস ইট। মানে এটা শুনতে অনেক অদ্ভুত লাগে যে তুমি শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাও, এবং এটা আমার কাছে একটা নাইটমেয়ার। No, I think it's amazing because it just to have music as art and a meditation. আমার জন্য আমি গান গাই না, not even close, but you know the মিউজিকটা খুব বড় একটা পার্ট আমাদের লাইফে। and whether it's যে পিছনে যে মানে টিবেটান বোলস বলো বা তোমার ডিপ হাউস মিউজিক or any music, রবীন্দ্রসঙ্গীত, সব ধরনের মিউজিকে একটা যে ভাইব্রেশন, এখানে যে the rhythm, একটা যে they can set you on a certain tone, it's so powerful. তো এত ছোট বয়স থেকে কিভাবে মিউজিক পেলে? I think it's all because of my mother. আমি আজকে যা মিউজিক নিয়ে আমি আজকে যা মিউজিক শিখেছি, যা করছি, পুরো ক্রেডিটটা আমি আমার মাকে দিতে চাই। বিকজ my mother was a musician. আমার মা ক্লাসিক্যাল, আমার মা it's been 5 years she নাই আমাদের সাথে, কিন্তু সে আসলে একজন মিউজিশিয়ান ছিলেন এবং সে মিউজিক শিখেছে। সে ক্লাসিক্যাল হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে সে চর্চা করেছে অনেক বছর। সো তারপরে তার বিয়ে হয়ে যায় এবং কখন ইটস লাইক 80s এর কথা আমি বলছি, রাইট? তখন আমার 70s হয়তো আমার মায়ের বিয়ে হয়েছে। সো তখন মানে অবশ্যই সে একটা রিনাউন্ড ক্লাসিক্যাল সিঙ্গার হতে পারে নাই তখনকার দিনে, কিন্তু সে কিন্তু অনেক সুন্দর গাইতো।
সো ওইটা আই থিঙ্ক আমার মা নিজের ইয়েটা আমি জন্মেছি আর আমার ওরে বাপরে বাপ কি সুন্দর গান গায় করে আমার মায়ের হাতেই অ্যাকচুয়ালি আমার গানের হাতে খড়ি তুমি বলতে পারো। তখন আই ওয়াজ অনলি 2। তারপর 3 বছর বয়স থেকে আমি জাস্ট লিটারালি লাইক গান গাওয়া স্টেজে উঠে গান গেয়েছি মেবি। আমি আমার হারমোনিয়ামের হয়তো বেলুতে হাত যেত না, এরকম একটা ব্যাপার, মা বাজিয়ে দিচ্ছে আমি গান গাচ্ছি, এরকমও হয়েছে। So I think it's all because of my mother. I think it's also you, and that's wonderful you're giving your mother the credit, because আমার মনে আছে আমি যখন ছোট আমার বোনকে গান শেখাতো, আমি ওর দেখে দেখে ঠিক 3 বছর বয়সে আমার হাত যেত না, আমিও বাজাবো, আমি এভাবে হারমোনিয়াম বাজাতাম। That lasted for a grand total of 3 years. Because ওটা ছিল আমার বড় বোনকে দেখে দেখে আমার মনে হতো যে আমি করবো। এটার আলাদা একটা কানেকশন লাগে যেটা তোমার আছে। Oh, thank you. I feel like তোমার মিউজিকেও you have that power, যে তুমি constantly you're connected to the divine when you sing and when you play, and that's amazing. মানুষজন কি এটা বুঝতে পারে, তোমাকে বুঝতে পারে? আমাকে বুঝতে পারে মানুষজন, আসলে আমি এতটা এক্সপেকটেশন নাই যে মানুষ আমাকে বুঝতে পারবে, বাট আমি যেই টাইমটার মধ্যে দিয়ে যাই এবং সেইটা আমি নিজের আর্টের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। অ্যান্ড আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ অ্যান আর্টিস্ট খুবই ব্লেসড লাগে যে আমার যদি দুঃখ হয়, আমার যদি রাগ হয়, আমার যদি আনন্দ থাকি, আমি সেটাকে প্রকাশ করার জন্য আই হ্যাভ সামথিং, দ্যাটস মাই মিউজিক, ইউ নো। সো আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজেকে অনেক ব্লেসড লাগে যে দ্য মিউজিক ইজ উইথ মি। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট লাইক আমার সাথে যদি কেউ থাকে তাহলেও খুব ভালো, যদি আমার সাথে তুমি না থাকো, যদি আমার সাথে কথা না বলো তাহলেও ভালো, আই হ্যাভ মাই মিউজিক। তো তোমার মিউজিক দিয়ে কি অন্য মানুষও তো হিলড ফিল করে? তুমি যে হিলিংটা পাচ্ছ ওখান থেকে, আমরাও তো শুনে we're also finding the healing. That's actually এটা অ্যাকচুয়ালি আমার পাওনা, এটা অ্যাকচুয়ালি আমার অনেক the love, it's also like kind of love and একটা gift. So yeah, I think I'm blessed. That's that way. তুমি যখন বাংলাদেশে আসলে, what attracted you to Bangladesh aside from Arnab? Yeah, there was like অনেকটা reason. Like attracted actually the work and the music. এখানকার musicians even like আমি যদি আমার এখানে অনেক বেশি মিউজিশিয়ান ফ্রেন্ড, ওখানে তো ধর আমি পড়াশোনা করেছি মিউজিক নিয়ে, ওখানে তো আমার ফ্রেন্ড আছেই যারা সবাই মিউজিক নিয়ে পড়াশোনা করেছে এরকম, বাট এখানে ডিফারেন্ট কাইন্ড লাইক অন্যান্য জনরার লাইক ইনস্ট্রুমেন্ট যারা বাজায় ওদের সাথে আমার অনেক লাইক, আমি যদি শুভ ভাইয়ের কথা বলি, হি ইজ এ রিয়েলি গুড লাইক, ও ফ্লেমিঙ্কো ওর বাজনা আমার শুনলে আমি মনে হয় যে আমি এখানে শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার, শুয়ে শুয়ে শুনতেই থাকি। সো লাইক এখানে অনেক জ্যাজ মিউজিশিয়ান আছে যাদের সাথে আমার পরিচয় হয় এখানে আসার পর। অ্যাকচুয়ালি আফটার অর্ণব as you mentioned, এটার পরে আই থিঙ্ক মিউজিশিয়ানস, আই থিঙ্ক এই ইন্ডাস্ট্রির মিউজিশিয়ানসরা অ্যাকচুয়ালি আমাকে অনেক ইন্সপায়ার করেছে টু স্টে হিয়ার, টু ওয়ার্ক উইথ দেম। I think I really enjoy it. আমার এখন মনে হয়। তুমি শান্তিনিকেতনে পড়েছো? হ্যাঁ। For someone like myself, আমি শান্তিনিকেতন চিনি বাট খুব কম জানি শান্তিনিকেতনের ব্যাপারে। আমার মতো একজন মানুষকে কিভাবে তুমি এক্সপ্লেন করবে শান্তিনিকেতনের এনভায়রনমেন্টটা, ওখানকার এডুকেশন, ওখানকার যে মানে ভালোবাসাটা, ওখানে কিভাবে, হাউ উড ইউ এক্সপ্লেন শান্তিনিকেতন? I think it's মানে এটা এক্সপ্লেন করাটা অ্যাকচুয়ালি রিয়েলি ডিফিকাল্ট, বাট আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত। আর ওখানে ছোট করে যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে আমি শান্তিনিকেতন তো ছোটো থেকে বড় হয়নি। সো আমি ওখানে পড়াশোনা করতে গেছি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করতে গেছি ইউনিভার্সিটি যখন আমার শুরু হয়। সো আমার ওখানে গিয়ে আমার মনে হয়েছে আমার জীবনের অন্য একটা অধ্যায় শুরু হয়েছে। শান্তিনিকেতন সবসময় এটা মানে এমন একটা জায়গা, যখন আমি পড়াশোনা করতে গেছি এখন জায়গাটা একটুখানি আর একটু মানুষ বেড়েছে, তখন অনেক কম মানুষ ছিল। এবং ওখানে আমাদের পড়াশোনার যে সাবজেক্টগুলো, ওটার সাথে আমাদের টেগোর স্টাডিজ বলে একটা সাবজেক্ট থাকতো, যেখানে নেচারের সাথে কিভাবে তুমি কানেক্টেড হতে পারো। লাইক ওখানে অনেক গাছপালা, ওখানে অনেক ফ্রেস্কোস, ওখানে অনেক অনেক রামকিঙ্কর বেজের বানানো জিনিসপত্র, হ্যানত্যান এগুলা। সো এগুলাতে কানেকশনটা অ্যাকচুয়ালি ওই পড়াশোনাটার মধ্যে দিয়ে আমরা পেয়েছি। লাইক দ্য কানেকশন উইথ, মানে আমার নিজের সাথে নিজের কানেকশন, নেচারের সাথে আমাদের কানেকশন, এটা কিভাবে জানি হয়, এটা আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে হয়। আমরা ওখানে থাকার মধ্যে দিয়ে আমরা যে জীবনযাপনটা করি, এটার মধ্যে দিয়ে কিভাবে জানি একটা হয়, এটা ম্যাজিক।
এটা যদি তুমি ওখানে যাও, ওখানে ঘুরো, ওখানে পড়াশোনা করো, তাহলে আই থিঙ্ক এটা অনেক ভালো একটি বুঝতে পারবে। আই থিঙ্ক আমার মনে হয় যে মানে যারা জানতে চায় অ্যাবাউট শান্তিনিকেতন বা ওখানে পড়াশোনা করলে ওখানের পরিবেশটা কীরকম, আমার মনে হয় তাদের জন্য কিন্তু অনেক সার্টিফিকেট কোর্সেসও আছে। তোমরা যদি চাও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে, বা তুমি চাও যদি একটা তুমি পেন্সিল স্কেচ নিয়ে পড়াশোনা করবে, ওখানে কিন্তু 1 বছরের কোর্সও আছে। প্লিজ গো দেয়ার অ্যান্ড প্লিজ স্টে দেয়ার অ্যান্ড প্লিজ তোমরা ওখানে যাও। অনেক অনেক সুন্দর একটা জায়গা। ইটস লাইক ইন্সপিরেশন, লাইক এটা ইন্সপিরেশন পুরোপুরি আমার জন্য, আমার লাইফে। তুমি নেচারের কথা বললে, দ্য কানেকশন উইথ নেচার, যেটা তুমি ওখানে অনেক ফিল করেছো, অবভিয়াসলি দ্যাট রিফ্লেক্টস তোমার মিউজিকের মধ্যেও। হাউ ডু ইউ এক্সপ্লেন, ভালোবাসাটাকে কিভাবে তুমি এক্সপ্লেন করো? ভালোবাসা তো অনেক কিছুর মধ্যে আছে। আমার মনে হয় এটা ডিপেন্ড করে মানুষের। লাইক তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা বা ভালোবাসার ডেফিনেশন যেটা, সেটা আমার কাছে কমপ্লিটলি হয়তো আলাদা, এবং অন্যান্য মানুষের কাছে হয়তো কমপ্লিটলি আলাদা। সো ফর মি আই থিঙ্ক লাভ ইজ, আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা সব থেকে প্রথমে দরকার, এবং নিজেকে যদি তুমি সত্যি করে ভালোবাসতে পারো তখনই মানে তখনই তুমি বুঝতে পারবে যে কিভাবে ভালোবাসা দিতে হয় বা কিভাবে ভালোবাসা নেচারের কাছ থেকে নিতে হয়, বা দ্য কানেকশন, the love is all about like connection. So এই কানেকশনটা বোঝার জন্য I think you need to love yourself first. Do you compose your music? Yeah, I compose my music sometimes. তো কোথা থেকে আসে? The time I'm going through, and আমি তো মিউজিক নিয়ে অনেক রিসার্চ করেছি। আমি তোমাকে বললাম it's been 27 years like I'm with music. So মাথার একদিক থেকে ওইটা আসে, আর আরেক দিক থেকে হয়তো ওইটা আসে, লাইক দুইটা একসাথে মিলাই মিশাই কিছু একটা খিচুড়ি হয়। তোমার সবচেয়ে কাছের মিউজিকটা কোনটা যেটা তুমি কম্পোজ করেছো? দ্যাট ইউ নো, আই এম নট সেইং যেটা পপুলার হয়েছে, যেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ওয়াজ তোমার জন্য ট্রান্সফরমেশনাল বা হিলিং বা it's always Tigor music for me. Cause আমি ডিজেইং করি, আমি পপ গাই, আমি জ্যাজ করি, আমি ব্লুজ করি, আমি ক্লাসিক্যাল গাই, যাই করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমার একটু শান্তি লাগে, আই ডোন্ট নো, আমি ওই মিউজিকটা বা আমি টেগোর মিউজিক নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে চর্চা, ওইটা মানে ধরো আমি অনেক টেন্সড আছি, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমি একটা রবীন্দ্রসঙ্গীত বসে আমার রুমে ধরো গাই, ওইটা আমাকে যে পিসটা দেবে, এটা আমাকে আমার মনে হয় না কেউ কোনোদিন দিতে পারবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিস ফর মি ইজ লাইক টেগোর মিউজিক। আমার খুব ফ্রাস্ট্রেটিং লাগে মাঝে মাঝে যে আমার বাংলা অত বেশি ভালো না, তো রবীন্দ্রসঙ্গীত বলো বা অন্য কিছু আর্টিস্ট যে আছে আমাদের এই অঞ্চলে, ওনাদের অনেক কাজগুলো আমি বুঝতে পারি না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে লট অফ আর্টিস্ট তোমার মতো আরো কয়েকজন আছেন যে যখনই গান এত ভিতর থেকে গান, মেলোডিটা থেকে যে এত ধরনের সেন্সেশনস আসে, ইটস অ্যামেজিং। তোমার জন্য, তোমার হঠাৎ করে যদি এখন মনটা খারাপ লাগে, কোন গানটা আসে তোমার জন্য? আসলে মনটা তো খারাপ লাগছে না, কিন্তু যদি মন খারাপ লাগে তাহলে মেবি আমি আই ডোন্ট নো, মেবি বন্ধুরাহর সাথে গাইবো। ইটস ওয়ান অফ মাই ফেভারিট কম্পোজিশনস, বন্ধুরাহর সাথে। তোমার অ্যালবামে আছে এটা? ইটস ইন দ্য লাইক ইউটিউব অ্যান্ড অ্যামাজন মিউজিক অ্যান্ড অল মিউজিক প্ল্যাটফর্মস। কোনটা এটা আমাকে একটু বন্ধুরাহর সাথে হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত, এটা একটা টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। সো এই গানটা আমি অনেক বছর ধরে গাই, লাইক মেবি 8-9 বছর ধরে আমি এই গানটা গাই, কিন্তু এই গানটা যখন আমি রিলিজ করি তখন জীবনের প্রথম বোধহয় কেউ কোনো টপ্পাঙ্গের গানের সাথে সানাই। টপ্পা হচ্ছে একটা জনরা, রবীন্দ্রসঙ্গীতের কিন্তু আবার অনেক জনরা আছে, কোনো অফেন্স নেবেন না রবীন্দ্রসঙ্গীতের অনেক জনরা, লাইক অনেক ডেপথ, অনেক জনরা, ওই জন্য তোমাকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্টাডি করতে হয়, ঠিক আছে? সো টপ্পা ইজ একটা জনরা। সো এটা একটা এমন একটা জনরার গান যেটাতে কোনো তাল থাকে না। একটু গেয়ে শোনাবে? ইটস লাইক বন্ধু রহ
সাথে। সো ইটস লাইক অনেক বড় একটা এত ছোট গান, বাট এটা যেহেতু তালে হয় না, সো আমার ট্র্যাকটা ইজ লাইক 9 minutes এর একটা ট্র্যাক। আই উইল সেন্ড ইউ, প্লিজ লিসেন টু ইট যখন তুমি যোগা করবে অর হোয়াটএভার। থ্যাংক ইউ ফর দ্যাট বাই দ্য ওয়ে। সো এটা এমন একটা গান যেটার সাথে প্রথম সানাই ইউজ করেছি আমরা, অর্ণব অ্যাকচুয়ালি কম্পোজড ইট, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ লাইক মাই ফেভারিট কম্পোজিশন লাইক এখনো অবধি। অ্যান্ড একটা টপ পাঙ্গের গান এত মানুষ শুনবে আমি ভাবিনি। লক্ষ লক্ষ মানুষ একটা টপ পাঙ্গের গান শুনেছে। লাইক উই আর লিভিং ইন 2025, এখন কেউ টপ পাঙ্গের গান চিনেই না কি টপ পাঙ্গের গান, বাট এই যে আমিও তো চিনলাম না, বা তুমি যে গাওয়া শুরু করলে সাথে সাথে যে ভাইব্রেশনটা ফিল করলাম, থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্যাটস ব্লেসিং, থ্যাংক ইউ। তো শান্তিনিকেতনে তোমার সময়টা কিরকম কাটতো? শান্তিনিকেতনে আমার সময় আসলে আমি একটা জায়গা থেকে আমি তো একটা সিটিতে বড় হয়েছি, সিটিতেই আমি বড় হয়েছি, ওখানে আমার স্কুলিং কমপ্লিট করেছি, তারপরেই আমি শান্তিনিকেতনে চলে গেছি। শান্তিনিকেতনে তখন কিন্তু একদমই সিটি ভাইব কিন্তু একদমই ছিল না তখন। স্টিল আমি কিন্তু সাইকেল নিয়ে কলেজে গেছি, সাইকেল নিয়ে কলেজে গিয়ে ক্লাস করেছি, আবার সাইকেল নিয়ে আসছি, রাস্তাটা উঠতে পারি না, কি কষ্ট বিকালবেলাতে, তবু আর কি এরকম করে সাইকেল নিয়ে যাতায়াত করছি। সো শান্তিনিকেতনের পরিবেশটা যখন আমি গেছি তখন অনেক সুন্দর ছিল এবং অনেক ডিফারেন্ট ছিল আমাদের সিটি কালচার থেকে। সো প্রথমে অ্যাডপ্ট করতে আমি বলবো না প্রবলেম হয়েছে, কজ ওই চেঞ্জটা ভালো ছিল, ওই চেঞ্জটা অ্যাডপ্ট করতে আমার বেশি প্রবলেম হয়নি। বাট দ্য থিং ইজ, জীবনে প্রথম আমি একা থাকা শুরু করেছি উইথাউট মাই প্যারেন্টস শান্তিনিকেতনে। এটা একটা হিউজ চেঞ্জ ছিল, বাট এই একা থাকাটাও কেন জানি আমি এনজয় করেছি। মানে একা থাকাটা আমার কাছে অনেক মনে হচ্ছে ইন্সপায়ারিং। একাও থাকা উচিত আমার মনে হয় লাইফে কিছু কিছু সময়। আরো তো অনেক আর্টিস্ট ছিল নিশ্চয়ই ওখানে। আমি যখন পড়াশোনা করেছি তখন তো হ্যাঁ আমার স্টুডেন্টরা ছিল অনেক, আমার মতো স্টুডেন্টরা ছিল আমার সাথে, এবং তারা এখন বিভিন্ন জায়গায়। আমার এক বন্ধু দুবাইয়ে এখন একটা মিউজিক ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করায়, আরেকটা বন্ধু ব্যাঙ্গালোরে আছে, আরেকটা বন্ধু আমার আছে জার্মানিতে, আমি এখানে বাংলাদেশে ঢাকায়। সো ছড়িয়ে ছিটিয়ে বন্ধু বান্ধব আছে, বাট ইয়া আছে। অনেকে তো ছোটবেলা থেকে আছে না যে ফ্যামিলি চায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, তুমি যখন মিউজিশিয়ান হতে চলে? সেম ব্যাপারটা আসলে আমার ফ্যামিলি তো আমার দিদি আছে একজন, আমার দিদি হচ্ছে শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এবং আমার বাবা মা অ্যাকচুয়ালি চেয়েছিলেন। আমার মা কিন্তু মিউজিকের পিছনে, আমি তোমাকে বললাম অবদান কিন্তু আমার মায়ের, কিন্তু আমার মা কোনোদিন চায়নি যে আমি মিউজিশিয়ান হই বা মিউজিশিয়ান হিসেবে আমি মানুষের কাছে এটাকে নিয়ে আসি। আমার মা কিন্তু, আমি জানি না, মেবি মায়ের ওই মাথার ভিতরে এটা ছিল যে কজ সেও গান বাজনা শিখেছিল এবং সে হয়তো চেয়েছিল হয়তো কিছু একটা হতে, মেবি সে হতে পারেনি, মেবি ওই থেকে হয়তো মায়ের আসছে যে না থাক, ওর এটা করার দরকার নেই, ও মিউজিক শিখুক, বাট ও হয়তো মা খুব চেয়েছিল যে আমি লয়ার হই। সো মাই ফাদার ইজ অলসো দ্যাট। সো আমার বাবা কিন্তু শেষ অবধি আমাকে দেখলাম যে আমাকে পুশ করলো যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো মিউজিকে। সো মাস্টার্স করার সময় কিন্তু মা আমাকে একবার হলেও বলেছিল মিউজিক নিয়ে পড়াশোনা করে আসলে কি হবে, চলো তুমি লয়ারের তোমার যে ব্যাপারটা ওটা নিয়ে পড়াশোনা শুরু করো। সবাই তো এরকমই বলে যে আচ্ছা এটা করো, উকিল হও, ব্যারিস্টারি পড়ো, তারপরে এটা সাইডে করো। হ্যাঁ, তারপরে এটা সাইডে করো। সো তখন আমার অনেক খারাপ লেগেছিল। মা আমার গ্র্যাজুয়েশনে এত ভালো রেজাল্ট হয়েছিল মিউজিক নিয়ে পড়াশোনা করে, অ্যান্ড তারপরে মা আমাকে যখন এটা বলেছিল আমার অ্যাকচুয়ালি তখন অনেক খারাপ লেগেছিল, কজ ছোটবেলা থেকে মিউজিকের পিছনে পুরোটাই আমার মায়ের হাত। আমার মা আমাকে টেনে টেনে গান শেখাতে নিয়ে যাচ্ছে, করছে, তারপর মাই আমাকে এটা বলছে, এটা শুনে একটু খারাপ লেগেছিল। তারপরে তখন দেখলাম যে বাবা ব্যাপারটাকে অনেক সিরিয়াস নিলে, বাবা না কোনো দরকার নেই, তোমার মিউজিক নিয়ে পড়াশোনা যেহেতু করছে তোমার মিউজিক নিয়ে এগিয়ে যাও। সো মাই ফাদার ওয়াজ দেয়ার। তারপর মা আর কিছু বলে নাই, মা ওয়াজ লাইক ঠিক আছে তুমি তো ভালোই গান গাও, এটাই করো। সো এরকম আর কি ব্যাপার। এখন কিরকম লাগে তুমি যেহেতু তোমার পুরো লাইফটা ডেডিকেট করে দিয়েছো মিউজিকে? মনে হয় না করলেই হতো, মনে হয় যে নিজের মতো গান গাইতাম, অন্য কিছু একটা যদি চাকরি হতো তাহলে আই ডোন্ট নো। আমার কখনো কখনো মনে হয় যে অন্য চাকরি হলে হয়তো ভালো লাগতো, গানটা একদম পাহাড়ে কোথাও একটা গিয়ে থেকে হয়তো নিজের মতো গান গাইতাম। বাট আবার অন্য সময় আবার কিছু কিছু সময় মনে হয় যে না, আমি তো নিজে গানটা গাচ্ছি, নিজে শান্তি পাচ্ছি, নিজের কানেকশন হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষ যখন শুনছে তখন মানুষ যে ভালোবাসাটা দেয়,
ওইটার যে ওই ফিলিংটা কিন্তু অনেক আলাদা। ওই ফিলিংটাতে কিন্তু এটা বলতে গেলে কিন্তু আমার গুজবাম্পস হয়। ইভেন আমি যখন লাইভ পারফর্ম করি, আমি ধরো এই যে আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিওর যখন লাস্ট কনসার্ট হলো, there were like 55K people, 55,000 মানুষের সামনে যখন আমি গানটা গাচ্ছি, তখন যখন পারফর্ম করছি, আমার একটা র্যাম্প ওয়াকের মতো ছিল, গানটা গাইতে গাইতে হেঁটে গিয়ে সামনে দাঁড়িয়ে আমি যখন ওয়াইল সিঙ্গিং আমি যখন দেখছি এতগুলো মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, মানে দে আর অল ওয়ার লাইক এনজয়িং, ওই যে ফিলিংটা, ওই কানেকশনটা, যে আমার মানে সবাই একসাথে গান গাইতে চায়, মানে একটা এনার্জি, পুরো একটা এনার্জি পুরোপুরি ইয়ে হচ্ছে। সো এই কানেকশনটা ইটস ডিফারেন্ট। এটা আমার গান ওয়াইল সিঙ্গিং আমার গুজবাম্পস হয়েছিল। সো এইটা একটা আলাদা ব্লেসিং আমার মনে হয়। সো মেবি গান গাইতে হয়তো যদি এতটা ভালো না পারতাম তাহলে হয়তো অন্য কিছু করেও হয়ে যেত, কিন্তু এখন মনে হয় যে ঠিক আছে, গান বাজনাটা অ্যাকচুয়ালি প্রফেশন হিসেবে নিয়ে অতটা খারাপও হয়নি। আমাদের একটু চান্সেস তো নিতেই হয়। ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর লাভ। এটা একটাই ভালোবাসা জীবন। ছাড়া, হ্যাঁ, নাহলে মনে হয় যে কি আর করলাম, কি আর করলাম, যদি So no একটু regrets. ভালোবেসে, good, I'm glad. You know, in my life আমি যাই করি না কারণ I'm really blessed যে বাংলাদেশে এসে আমি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানার আগে কানাডাতে ওটা ছেড়ে 10 বছর এটা করতাম, তারপরে এটা ছেড়ে যোগা টিচার হয়ে গেলাম, তখনই বাংলাদেশে মুভ করলাম। তো সবাই তো ফ্যামিলি সবসময় বলতো যে এটা কি চাকরি ছেড়ে দিলি, মানে এখন তুই যোগা টিচার, যে কোনো কথা, মানে কেউ তো দেয় $10 per hour, মানে $10 করে, তখন $10 মতো ছিল, মানে 1,000 টাকা করে দিত। বলতো যে এটা কি করলি, মানে সব ছেড়ে দিয়ে এটা কোনো একটা কি লাইফ এটা। কিন্তু তখন না একটা যে শিফট হয়ে গেল, তখন বললো যে না, আমি কিন্তু কখনো টিচ করার জন্য যোগা ধরিনি, তখন আমি এখনো এভরি ডে ফর মি আমার জন্য হচ্ছে এটা আমার সাধনা, আমার প্র্যাকটিস। এর মধ্যে আমি যখন আমার নিজের হিলিং করছি, আমি নিজে জিনিসপত্র শিখছি, আই ওয়ান্ট টু শেয়ার, কারণ শেয়ার করার পরে মানুষজন দেখি এটাকে অ্যাপ্রিশিয়েট করছে, ওনারা খুব অ্যাপ্রিশিয়েট করছে, অনেকে এটা থেকেও হিল হচ্ছে। বাট আমার এটা যেটা তুমি বললে যে এত ভালো লাগে তখন মানুষজন যখন এটা অ্যাপ্রিশিয়েট করে, বা ওরাও যখন এটা থেকে মানে হিলিং হচ্ছে ওদের, এটা ইজ সো গ্রাউন্ডিং। কিন্তু আমার সবসময় এই জিনিসটা মনে রাখতে হয় যে আমি কিন্তু এটা আমার নিজের জন্য করছি, আমার আউটফ্লো অফ লাভটা, দ্যাট ইজ হোয়াট আই এম আউটপোরিং টু আদার্স, যে আমি আমার নিজেকে কনস্ট্যান্টলি ডেভেলপ করছি, যা আমি শিখি আই ওয়ান্ট টু শেয়ার। ভাই আমার বাসায় আজকে খিচুড়ি পাকিয়েছি, খিচুড়িটা খুব মজা, তাই আমি বললাম সুনিদি আজকে চলে আসো, খিচুড়িটা খাও। তোমাকে খাওয়ালে আমার ভালো লাগবে না? একা খেলে যত না ভালোবাসবো তার থেকে তো তোমার, কিন্তু আমার তো খাওয়াটা তেমনিও ছিল। তো আই এম ভেরি হ্যাপি যে ইউ ডিসাইডেড টু শেয়ার ইউর আর্ট অ্যান্ড ইউর ট্যালেন্ট উইথ আস, অ্যান্ড আই হোপ ইউল কন্টিনিউ টু ডু দ্যাট। we have been really feeling your art. I have been. আগে যখন গেলে I was really feeling it. And তুমি যে কথাটা মেনশন করলে যে doing it for yourself, I think that matters. I think এটা at the end of the day এটা অনেক ম্যাটার করে, কজ তুমি নিজের জন্য অ্যাকচুয়ালি না ফিল করতে পারলে আমার মনে হয় না অন্য কেউ এর সাথে কানেক্ট করতে পারবে। একটু বেশি কমার্শিয়াল হয়ে যায় আজকাল, এত দেখা যায় যে সাবস্ক্রাইবার্স, লাইকস এন্ড ইউ নো আচ্ছা কত টাকা কামালাম, এগুলো অনেক ধরনের গোলস থাকতে পারে। বাট আমার মনে হয় যে at the end of the day আমার পারপাসটা হচ্ছে আমার আর্ট, আমার মেডিটেশন, আমার হিলিং। তো ওইটা থেকে যখন আমরা সরে যাই, মানুষজন তো হয়তো at one point ফিল করলেও আমার তো ভিতরে ভালোবাসাটা আসছে না আসলে। এটা অ্যাকচুয়ালি এক পয়েন্ট করার মতো একটা কথা, খুবই সুন্দর। তুমি যখন বাংলাদেশে মুভ করলে অর্ণবের জন্য, অর্ণবের সঙ্গে সম্পর্ক হলো, তারপর বিয়ে হলো, এখানে এসে থাকা শুরু করলে, তো তুমিও এখানে মিউজিক ক্যারিয়ারটা পারসু করলে। আর্ট কালচারটা, মিউজিক কালচারটা, হাউ ইজ ইট ডিফারেন্ট বাংলাদেশে অ্যাজ অপোজ টু ওয়েস্ট বেঙ্গল? আই থিঙ্ক যেটা আমি, এটা কমপ্লিটলি আমার এটা পার্সোনাল একটা চিন্তা ভাবনা, পার্সোনাল একটা মতামত, সেটা হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা অনেক বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে ছোটোবেলা থেকে আমরা ফোর্সফুলি আমাদেরকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখো, রবীন্দ্রসঙ্গীত শিখো, এই করো সেই করো, এইগুলো করা হয়।
আমি জানি না বাংলাদেশে এটা করা হয় কিনা। কিছুই করা হয় না আজকাল আমাদের। I think so. I wish একটু করা হতো যদিও। না, I think দুইটাই বেশি হয়ে গেছে। ওখানে অনেক বেশি হয়, মেবি এখানে হয় না। মানে যারা কিছু কালচারাল ফ্যামিলিজ করে আর বাকি অনেকে একেবারেই আর আউট অফ টাচ। সো আই থিঙ্ক দ্য ব্যালেন্সটা নাই। সো এইখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অনেক বেশি সবাই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা কি? নিজের গান, মৌলিক গান, নিজের যা ইচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট আর্ট, ঠিক আছে, এনিথিং। এবং যারা, সরি আমি কাউকে ছোট করতে চাই না, এবং যারা ছোটবেলা থেকে কিছু শেখেনি সেটাও আর কি ফোর্সফুলি করার চেষ্টা করা, আই থিঙ্ক এটা এখানে একটু বেশি। কিন্তু ইজ দ্যাট মোর লাইক যে এখন যেরকম ইউ নো দ্য ইনফ্লুয়েন্সার কালচার, আগে একটা সময় তো ও একটা মিউজিশিয়ান হতে একটা আর্টিস্ট, একটা অ্যাক্ট্রেস হলে তখন ফেমাস। এখন তো যে কেউই মানে ইফ ইউ হ্যাভ গুড কন্টেন্ট হুইচ ইজ গ্রেট, আমার এটা ভালোই লাগে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স। এখন কনভেনশনাল মার্কেটিং না করে এখন এভরিওয়ানস হায়ারিং ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স, যে আমরা একটা রেগুলার একটা মানুষকে দেখছি প্রমোটিং আ ব্র্যান্ড। তো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট এই যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানসদের কথা যে বললে? আই এম গেসিং এটা এরকমই যে ওদের কোনো ব্যাকগ্রাউন্ড বা এডুকেশন নেই, বাট গান গাওয়া শুরু করলো আর বড় একজন গায়ক গায়িকা হয়ে গেলেন। আই মিন মানে যদি যারা মানে করেও যেটা তারা করতে চাচ্ছে সেটা ভালো হয়, কখনো খারাপ হয়, এটা তো ন্যাচারাল। এটা তো আমরাও যখন গান গেয়ে এসছি, যখন যারা শিখেও ইভেন তাদেরও সবাই যে খুব ভালো গান গায় বা সবাই ভালো করছে, শিখলেই যে ভালো হবে তা তো না। So it's same here, like তুমি করলেই যে তোমার যেটা ভালো হবে তা না, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, এটাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বেশি, ওখানে ছোট থেকে গুতিয়ে মা বাবারা এটা তৈরি করে। সো আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা ভালো সেটা ভালো, যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, এভাবেই আমাদেরকে সবকিছু মেনে নেওয়া উচিত। সো এখানে কাদের সঙ্গে তোমার মানে বাংলাদেশি আর্টিস্টদের মধ্যে who do you admire? Musicians? Aside from Arnab. Yeah, I admire him a lot, like musically. And besides, I think as a musician, যদি আমি বলি ইমন ভাই, there is ইমন চৌধুরী, যে অনেক ভালো মিউজিক করে, ইভেন সে ভালো গানও গায়। তারপর আমি আরেকজনের নাম নিতে চাই, প্রীতম, আমাদের জেনজি, আমাদের আমি নট জেনজি, কিন্তু আমি কিন্তু জেনজি থেকে বড়, তাই? ঠিক আছে, আমি মিলেনিয়ালস। সো ইয়া, আমাদের জন্য you're on the lower millennial, yeah, I'm on the very higher millennial. Yeah, so yeah, there is ইমন ভাই, there is প্রীতম খুব ভালো মিউজিক করে, and yeah, I think two is enough. আর ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমায়ার করি এরকম ওয়েস্ট বেঙ্গলে মিউজিক করে, who do you connect with? মানে আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত যদি আমি বলি, ওর মিউজিক পছন্দ অনেক, ওর মিউজিক অনেক ভালো লাগে। প্লাস অনুপম, আই থিঙ্ক তুমি তার গান শুনেছো, অনুপম রয়, আমাকে আমার মতো থাকতে দাও, এটাকে কেটে দিও প্লিজ। না প্লিজ, আমাকে মারবে, কাটতে হলে ওটা কাটতে হবে, যায় ব্ল্যাঙ্ক পেজ, আমি চিনি নাই ওটা কে ছিল, and you have to forgive me for that. And he is a really brilliant, great musician. Yeah, he is. As a person, he is really good. Yeah. আমি একটা খুব একটা লেম একটা কোয়েশ্চেন করবো, এই কোয়েশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম না, বাট I'm trying to lead it up to I'm trying to go somewhere with it. অর্ণব কখনো তোমার জন্য ইন্সপিরেশন ছিল মিউজিকের জন্য? আমি চিন্তামই না ওকে এখন, মানে ওর সাথে পরিচয় হওয়ার পরে। Has he inspired you for any music? Yeah, of course. Or sense of like music production is not the production, but more as a being, as a partner, as a lover. Has he inspired you? Has it been a time of pain or a time of joy? I think he is সবথেকে ভালো যদি আমি বলি সে মিউজিকে। তোমার জন্য কি? আমার জন্য কিন্তু মিউজিকে, মানে ইজ ব্রিলিয়ান্ট ইন হিজ ওন মিউজিক অ্যান্ড অল, মানে ওর মিউজিক ওয়ার্ল্ড, ওর প্রোডাকশন, ওর গায়কি, ওর মিউজিক নিয়ে চিন্তা ভাবনা ইজ Let me rephrase this. But other than that, he is a great person. But or actually কি বলবো না, let me rephrase this. যে Arnab as a spouse or a lover, has he, not as a musician,
has he ever done something to your heart যেটা থেকে তোমার কোনো মিউজিক কম্পোজিশন এসেছে বা you have made something? Actually we both did. We both made Shandha Tara, the song যেটা কোক স্টুডিওতে আছে। সো আমরা অ্যাকচুয়ালি একসাথে বসলে কিন্তু আমাদের মিউজিকটাই বের হয়ে আসে, মানে সব থেকে বেশি। মানে আমরা আমরা আমাদের একসাথে মিউজিক্যাল যে কানেকশনটা ইটস লাইক এটা বিয়ন্ড এভরিথিং। সো এইটাই আই থিঙ্ক দ্য ম্যাজিক ইজ হিয়ার, যে আমরা যেরকম মেন্টাল স্টেটেই থাকি না কেন, আমার হয়তো অনেক একটা খারাপ মেন্টাল স্টেট দিয়ে আমি যাচ্ছি, কিংবা সে একটা অনেক খারাপ মেন্টাল স্টেট দিয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা একসাথে বসি তখন কিন্তু আমাদের কম্পোজিশনই বের হয়ে আসে। এবং ইভেন আমরা একদিন রাত্রেবেলাতে আমি কোত্থেকে যেন একটা আসছি, আমার মাথাটা একদম ঠিক নেই, আমি জাস্ট ওর রুমে ঢুকেছি, তারপর দেখি সে কি একটা জানি বানাচ্ছে, তারপর আমি ওখানে বসে আমিও ওর সাথে বানানো শুরু করলাম, অ্যান্ড সারা রাত পর এটা একটা গান তৈরি হলো। অ্যান্ড দ্যাট সং ইজ লাইক এখনো অব্দি এটা আমার একটা অনেক ফেভারিট একটা গান, যেটা আনরিলিজড, যেটা আমি সুন রিলিজ করবো। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ম্যাজিক, যে আমাদের মিউজিক্যাল যে বন্ডিংটা ইটস লাইক বিয়ন্ড এভরিথিং। হোয়াট হ্যাপেন্স তোমরা যখন একসাথে বসো মিউজিকের জন্য? যখন একসাথে, অ্যাকচুয়ালি মিউজিকের জন্য যে একসাথে বসি তা কিন্তু না, এটা কোনোদিনও হয় না যে মিউজিক করতে একসাথে বসছি। এটা শুধু পেড কাজ যেগুলো, তখন আমরা একসাথে বসি মিউজিক করতে। দ্যাটস ইট। ডু ইউ বিলিভ ইন দ্য সোলমেট, দ্য ওয়ান সোলমেট? No, I don't believe in like one soulmate. What do you think soulmate is? Oh my god, that's a really difficult question actually. What do you for me, I don't know, I'm independent, like I really want to protect my soul, my heart, like from anything dangerous or anything negative always. I really try to do this, but for me soulmate is maybe আমার খারাপ সময়ে হয়তো না বলতেই যে পাশে থাকবে। I think for me that is the person is soulmate. এটা কি একটা opposite sex একটা lover হতে হবে নাকি এটা friend? আচ্ছা, হ্যাঁ, that's what I একদমই না। I think I've had many soulmates, but they come in different forms of একজন friend, একজন inspiration, could have been, you know. And আমি এটাও মনে করি যে সোলমেট কিন্তু চেঞ্জ হতে পারে, ইউ নো, টাইমের সাথে সাথে। কজ ইটস ইয়োর সোল, তোমার সোলটা একমাত্র তুমি জানো, ঠিক আছে, তোমার কি দরকার হ্যান ত্যান। সো তোমার দরকারটা যে সবসময় একজনই পূরণ করবে এটা তো হতে পারে না, কজ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আচ্ছা, আমি তো মানে কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, বাট প্রতিটা গান বাজনায় সাউথ এশিয়াতে আমার মনে হয় যে দে আর অলওয়েজ রেফারিং টু সে একজন সোলমেট, ওয়ান পারসন। আর আমার এই জিনিসটা না, আই হ্যাভ আ ভেরি ডিফিকাল্ট টাইম টু কানেক্ট উইথ, যে মানে একজন কিভাবে হয়। আমাদের এটা সোসাইটি বানিয়ে দিয়েছে, সোসাইটি এটা বানিয়ে ফেলেছে। I can understand কেন বানাবে, it's just simpler that way. Having multiple partners or multiple has not really served as well. But এই জিনিসটা যে প্রতিটা গান বাজনা, তো আমার জন্য the music that I connect with the most are more spiritual music, যেরকম ধর্ম মিউজিক বা কাওয়ালি, এই ধরনের মিউজিক, যেটা it's pointed more to God, it's pointed more to Allah বা ভগবান, যেই হোক না কেন, মাদার নেচার, পাঞ্চামামা, যাই বলি না কেন, that one energy, হ্যাঁ, that one energy। আর ভালোবাসাটা ওখান থেকে আসছে, এই ভালোবাসাটা থেকেই আমরা আমরা ডিভিড করে এই ভালোবাসাটা নিয়েই আমরা আমাদের ফ্যামিলিকে দিচ্ছি, পার্টনারকে দিচ্ছি, ছেলে মেয়েকে দিচ্ছি, কাজে দিচ্ছি, সবকিছুতে আমরা ডিরেক্ট করছি। বাট I really still have a hard time with most music যেটা is to do with একজন partner. How do you explain that? আমার মনে হয় যে আমরা লাইফে একটা সময় কিন্তু আমাদের হয় না ওরকম লাভি দেবী যে ভালোবাসা, এটা কিন্তু I don't know, আমার মনে হয় most of them এটা ফিল করেছে বা ওদের সাথে হয়েছে, right? Which is beautiful. So which is beautiful. I think we should cherish those moments and সারা জীবন মনে করার মতো জিনিসপত্র, আই থিঙ্ক সেগুলা। সো
আমি যখন কাউকে নিয়ে গান মানে কোনো একটা গান যেটা আমাকে গাইতে হবে, যেখানে পার্টিকুলার একজন ভালোবাসা, দ্য লাভ অফ মাই লাইফ, এরকম একটা গান যদি গাইতে হয়, তাহলে মেবি আমার জীবনের যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো আছে আমি সেগুলোর কথা মনে করব। কেন আমাকে এখনই এটা ফিল করতে হবে বা এখনই এটা ফিল করে গাইতে হবে? বিকজ আই হ্যাভ অলরেডি ফেল্ট দ্যাট পার্টিকুলার ফিলিং, বিকজ আমি তো ওটা অলরেডি ফিল করেছি, সো আই নো দ্য ফিলিং. So it's in my head, memory. So, yeah, it's in my memory, I think. You are a part of Coke Studio. Oh my god, yeah. Coke Studio অনেকে এটা ওনাদেরকে দেখে as very revolutionary, অনেকে দেখে as evil. Coke causing the most environmental hazard, or recycling, sugar, হেলথের জন্য খারাপ, এনভায়রনমেন্টের জন্য খারাপ, সব দিকেই খারাপ, কিন্তু তারপরে আমরা অনেকে এখনো কোকা-কোলা খাচ্ছি. And Coke Studio has been trying to introduce a lot of new form of music in different cultures and music countries. How do you feel about that you're a part of Coke Studio? I feel good. I feel great, actually. আমার মনে হয় যে আমি যাদের সাথেই কাজ করি না কেন, যদি সেটা কোনো কোম্পানি হয় বা কিছু, ইভেন যদি আমি নিজের কথা বলি, আমার নিজের মধ্যেও কিন্তু কিছু কিছু খারাপ জিনিস আছে, কিছু কিছু ভালো জিনিস আছে. সো আই অলওয়েজ ট্রাই টু, যেটা আমি চাই, সেটা যেটা করি, সেটা হচ্ছে সব জিনিস থেকেই আমি অবভিয়াসলি খারাপ জিনিসটা নেই না, এবং ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি. যদি আমি ভালো জিনিসগুলোর দিকে দেখি কোক, তাহলে কিন্তু কোক স্টুডিও বাংলার জন্য যেটা হয়েছে, আমরা কখন থেকে শুরু করেছি, 2021 থেকে না 2022 থেকে শুরু করেছি বোধহয়. সো তখন থেকে কিন্তু আমাদের বাংলা মিউজিক, আমরা প্রত্যেকটা সিজনে কিন্তু, যদি আমি 10টা গান ধরি, ইটস বিন 2 season অলরেডি ডান, 20টা গান within 2 years we did. It's huge in বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি. মানে বাংলা মিউজিকে যে নতুন জনরার ফিউশন গান আসছে, এটাকে তো আমরা পজিটিভ হিসেবেই তো আমরা নিব, রাইট? বিকজ এরকম প্রোডাকশন তো হয়নি, এটা একটা অনেক পজিটিভ দিক. সেকেন্ড পজিটিভ দিক যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের কোক স্টুডিওর মেইন জিনিস হচ্ছে যে আমরা ফিউশন করব, এবং ফিউশনটা বিদেশি সঙ্গীতের সাথে আমাদের লোকাল যে গানগুলো আছে সেগুলোর ফিউশন. সো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জনরা আছে. আমি যদি বাউল বলি, ভাটিয়ালি বলি, আমাদের সুনামগঞ্জের বলো কি জানি নাম, হাসন রাজার গান আছে, হাটি গান, শাড়ি গান, যেগুলো কিন্তু বিলুপ্ত প্রায়, যেগুলো কেউ করে না. সো ওই গানগুলো কিন্তু এনে আমরা ফিউশন করেছি. এখনকার জেনারেশনের যারা, তারা হয়তো ওই গান কোনোদিন শুনতেও না এবং শুনতেও পেতো না যদি আমরা ফিউশনটা না করতাম. So that's also a positive side. হ্যাঁ, so those are our core, মানে আমাদের মাটির গান, যেগুলো আমাদের শোনা উচিত, হারিয়ে যাচ্ছে, যেগুলো মানুষ শুনছে না. So I think এটা একটা অনেক বড় জিনিস যে কোক স্টুডিওর জন্য আমরা ওই গানগুলো আবার নিয়ে এসে নতুন জেনারেশনের মানে ওদেরকে শোনাতে পারছি, এবং ওরা কানেক্ট করতে পারছে, এবং গানগুলো এমনভাবে তৈরি যে এগুলো ওরা শুনতে ভালোবাসছে. বিকজ আমরা যে ফিউশনটা করেছি উইথ দ্য ওয়েস্টার্ন জনরার সাথে ফিউশন করেছি, অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সাথে ফিউশন করেছি, সো এটা শুনতেও ভালো, সো যাতে ওরা শোনে. সো ইটস আ লট অফ ওয়ার্ক. নাহলে অনেক এগুলো গান বাজা এগুলো তো সব হারিয়ে যাচ্ছিল, আমরা তো রিলেটও করতে, আমার জেনারেশনে আমরাই রিলেট করতে পারছিলাম না, আর এরপরে তো আরো অনেকে আছে. অ্যান্ড আরেকটা যদি আমি কথা বলতে চাই, যে এবং ইভেন আমরা যে হাসন রাজার কথা বললাম, হাসন রাজার গান ধরো দিলারাম, যেটা আমরা কোক স্টুডিও সিজন 1 না 2 তে কিসে জানি করেছি, ভুলে গেছি, 1 না 2তে. হাসন রাজার গানটা কিন্তু যিনি গেয়েছেন, উনি কিন্তু হাসন রাজার আশ্রমে থাকেন. উনি যে মহিলা হামিদা বানু, উনি কিন্তু আশ্রমে থেকে ওখানে সেবা করে মানুষদের, এবং উনি কিন্তু গান গায়. আমরা কিন্তু ওনাকে ওখান থেকে নিয়ে এসেছি এবং ওনাকে দিয়ে গানটা গাওয়া করেছি. এবং আমি শুধু ওনার পার্টিকুলারলি ওনার নাম এখানে উল্লেখ করছি, কিন্তু এরকম অনেক আর্টিস্ট যাদেরকে আমরা আসলেই ওখান থেকে মানে সিলেটের চা বাগান থেকে আমরা একটা পুরো গোটা একটা তুলে নিয়ে আসছি, গোটা একটা গানের দল তুলে নিয়ে আসছি. সো এইটা ওদের কাছে, আমি যদি বলি যে ওরা এই গানটা করে টাকা পাচ্ছে, সে তো অবশ্যই, কিন্তু এটা তো ওদের বিলুপ্ত হয়ে যাওয়া গানগুলো ফার্স্ট অফ অল আমাদের সামনে আসছে, এবং ওদেরও হেল্প হচ্ছে, এবং ওদেরকে কিছু না কিছু করে আমরা সাহায্য করতে পারছি. এবং সব থেকে বড় কথা, টাকার কথা আমি বাদ দিলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যে খুশি,
ওরা যে এরকম গানটা যে চা পাতা তুলতে তুলতে ওরা একটা গান গায়, এটা কিন্তু ওদের ট্রেডিশনাল একটা গান, এবং সেই গানটা যখন ওরা কোক স্টুডিওর মঞ্চে এসে গাচ্ছে, ওরা পারফর্ম করছে, ওদেরকে যখন শুটিংটা করা হচ্ছে, দিস ইজ লাইক ম্যাড, মানে এটা হচ্ছে জীবনের একটা মানে খুব বড় একটা পাওনা ওদের কাছে। এবং এই যে জিনিসটা ওদের চোখের মধ্যে, মানে ওরা আমরা যে দেখতে পাচ্ছি ওদের চোখে যে এটা কত বড় একটা পাওনা ওদের কাছে, এই দেখাটা আমরা যারা ভিউয়ার্স আমাদের জন্য আরো বেশি পাওনা। হ্যাঁ, সো এইটা আমাদের কাছে যে কত বড় পাওনা, আমাদের জন্য আমাদের জন্য আরো বেশি পাওনা। হ্যাঁ, সো এইটা আমরা মানুষদের কাছে আবার ছড়িয়ে দিতে পারছি, এই জিনিসটা মানে অনেক পজিটিভ সাইড আছে যদি তুমি দেখতে চাও। সো আমি পার্সোনালি সব জিনিসের পজিটিভ জিনিসগুলো নিতে পছন্দ করি এবং নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি না। সো ফর মি, কোক স্টুডিও, what Coke Studio Bangla did is great. Music often is used for healing. এটা palliative care আমরা দেখি, if you're familiar with palliative care, যখন একজন ট্রানজিশন স্টেজে থাকে, একজন মারা যাচ্ছে বা has a very illness, বা দেখা যায় মেডিটেশনে আমরা ইউজ করি, মেডিটেশন যোগাতে আমরা ইউজ করি to find that vibration. Very powerful, and we use it immensely for healing. Okay. তো আমরা যেটা একটা প্রোগ্রাম যেটা করি আমরা, ইটস সাউন্ড হিলিং ট্রেনিং। তো আমরা অনেকে ট্রেন করছি হাউ টু ইউজ ডিফারেন্ট কাইন্ডস অফ সাউন্ড ইন দ্য ফর্ম অফ ফর দ্য রিজন অফ হিলিং। এক্সকিউজ মি। তো যখন আমরা হিল করছি, আমরা কি হিল করছি? আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি হিল করছি। I personally have anxiety myself. আমার সারা জীবনই ছিল প্রায়, তো I struggle with it, and hence my life is so much of meditation and yoga and etc. তোমার কখনো mental illness ছিল? Oh my god, yeah. আমার anxiety, panic attacks I have been through. I think আমি বলবো like to be like very honest, আমি যখন কলেজে পড়ি and অনেক বড় একটা জিনিস আমার লাইফে হয়, মেবি তখনকার এখন এইটা ভাবলে মনে হয় যে oh my god how dumb I was, like maybe someone like broke up, একটা breakup এর পরে, ঠিক আছে, it was a heartbreak and it was so hard. Was for it the me first for the one? first time. No, it was not the first one, it was the second one, the more important one maybe. না এখন মনে হয় না ডাম্ব ওয়ান, no not more important, so ডাম্ব ওয়ান, বাট ওই টাইমটাতে মানে নিজেকে এমন মনে হয় আমি কি সুন্দর নই, আমি কি বিউটিফুল নই, which is so dumb এখন এসে মনে হয়, বাট ওইটার জন্য আমার জীবনে ফার্স্ট ডিপ্রেশন, এখন ডাম্ব মনে হয় কারণ তুমি এখন ইউ হিলড ফ্রম ইট, তখনকার কথাটা বলো। হ্যাঁ, সো তখন যেটা হয়েছে, তখন আমার জীবনে ফার্স্ট অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাক যেটা বলো, সেটা আমার প্রথম শুরু হয়, ইভেন আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আমি তো একা থাকতাম শান্তিনিকেতনে, সো আমার ফ্রেন্ডসরা মিলে আমাকে হসপিটালে অ্যাডমিট করে, বিকজ আমার পালস কমে গেছিলো অ্যান্ড আমি ব্রিথ করতে পারছিলাম না, এমন একটা জিনিস, বিকজ আই ওয়াজ নট, আমার নিজেকে ফিল করছিলাম, এটা এক্সপ্রেস করার বোধহয় আমার কোনো ক্ষমতা ছিল না তখন। সো আই হ্যাড নো ওয়ার্ডস, মেবি। তোমার মিউজিকও ছিল না? মিউজিক ছিল, মিউজিক ওয়াজ দেয়ার, বাট কাজ করে নাই সেই সময়, একদমই কাজ করে নাই। I went through like chronic, like এত anxiety, depression, like for 1.5 year, like টানা। আমার প্রতিদিন সকালে উঠে প্রথম 3 মাস তো was like worst, প্রথম মানে প্রতিদিন সকালবেলাতে উঠে আমার লাইক পেটে অনেক মানে মনে হচ্ছে যেন কেউ ধরে আছে আমার পেটে, আই ফিল লাইক আমি এখনই বমি করে ফেলবো এরকম। তো সকালে উঠেই ফার্স্ট প্যানিক অ্যাটাক দিয়ে শুরু হতো আমার। তো এটা কন্টিনিউ হয়েছে প্রায় 3-4 মাস। তারপরে আই ওয়েন্ট থ্রু সাম মেডিকেশনস, তারপরে থেরাপিজ অ্যান্ড অল। কি ধরনের থেরাপি? আমি সামনাসামনি গিয়ে একজনের সাথে কথা বলতাম, টক থেরাপি, সাইকোথেরাপি। সো এরকম থেরাপি নিতে হচ্ছে, একটুখানি ওষুধপত্র খাইতে হয়েছে সেই সময়। বাট এখন মানে এংজাইটি এমন একটা জিনিস, তো বুঝছি ওটা এংজাইটি এবং ওটা প্যানিক অ্যাটাকস, এগুলো এখন সব বোঝা হয়ে গেছে। সো এখন থেকে বের হলে কিভাবে? আই থিঙ্ক ইটস দ্য টাইম অ্যান্ড থেরাপি অ্যান্ড নিজেকে আই থিঙ্ক কম দিয়ে ফেলেছিলাম, যে মেবি তখন মনে হয় না যে আরে আমাকে ছেড়ে চলে গেল, আমি কি সুন্দর নই, এরকম আমি কি ভালো গান গাইতে, আমি কি পারি না কিছু করতে, এরকম একটা যে ফিলিং, আই থিঙ্ক এইটা ওয়াজ দ্য কজ অফ মাই অ্যাংজাইটি।
সো ফ্রম আমি তখন অ্যাকচুয়ালি শিখেছি আফটার 1.5 year যে হাউ টু লাভ ইউরসেলফ, মানে অলওয়েজ ইউ নিড টু লাভ তোমার সাথে যে তোমার সঙ্গে যে সবসময় মিউজিকটা যে ছিল 2-3 বছর বয়স থেকে, তখন মিউজিকটা ইউ হ্যাড দ্য টুল টু হিল, এটা তখন কাজে দেয়নি কেন? এটা কাজে দেয়নি কজ দ্যাট ইজ দ্য মেবি the connection was strong. I'm sorry to ask that because I know that it takes time, but এখন কি মনে হয় যে ওই সময়টা তো ওটা কেন কাজে দিচ্ছিল না? Because you had the tool. And I ask this because প্রচুর আর্টিস্ট আছে যারা artists are more sensitive. সেন্সিটিভ বলেই এই ধরনের মিউজিক কম্পোজ করতে পারছো, গেতে পারছো। তো ওদের দেখা যায় যারা বেশি সেন্সিটিভ ওরাই তো ধরো ড্রাগসে যাচ্ছে, ওরাই তো রিহ্যাবে যেতে হচ্ছে, ওদেরই ফলস হচ্ছে, ওদেরই দে আর হ্যাভিং টু গেট আপ এগেন। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন এই টুলসগুলো আমাদের কাছে থাকেও, আমাদের যখন এই প্রসেসগুলো থাকে, আমাদের কাছে এই ওষুধগুলো, আমরা যেটাকে ওষুধই বলি, মিউজিক বলি, মেডিটেশন বলি, তারপর আমরা এভাবে করে পড়ে যাই কেন? পড়ে আবার আমরা কিছু ধরে উঠতে পারি না কেন? কেন হয় এটা? আমার মনে হয় ওইটা হওয়া দরকার ছিল, কজ ওইটা না হলে হয়তো আমি তারপরে আমি যে স্ট্রংটা হয়েছি, এখন আমি যেই অবস্থায় আছি মেন্টালি অ্যান্ড অল, মেবি এইটা আসতো না ওইটা না হলে। তো আমার মনে হয় যে যা হয় ভালোর জন্যই হয়। তো মেবি ওইটা হওয়ার পরে আমি নিজেকে ভালোবাসতে আরো বেশি করে শিখেছি, কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। ইভেন লাইক এরকম যদি মানে ফিলিংস, ইমোশন তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো ওই সময়টাকে নিয়ে তুমি কোনো কিছু কম্পোজ করেছিলে? Or did you write? No, I didn't write, but actually ওই 3 মাস I was like completely like shut down. আমার পুরা সিস্টেম, লাইক মাথা, শরীর সমস্ত কিছু জাস্ট হয়ে গেছিল। দ্যাট ওয়াজ দ্য থিং। আর সেকেন্ড ক্রনিক ডিপ্রেশন হয়েছিল আফটার মাই মাদার্স ডেথ। I was like completely numb. আমার সামনে কেউ কি কথা বলছে নাকি কি করছে আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। মানে ওই ডিপ্রেশনটা একটু আলাদা ছিল। ইট ওয়াজ নট লাইক এরকম হচ্ছে, ইট ওয়াজ অনলি মানে মাথায় এটা ছিল। সো আই থিঙ্ক জীবনে 2 বার যে ডিপ্রেশনটা হয়েছে, যেই ধাক্কাটা খেয়েছি, আই থিঙ্ক এটাও একটু দরকার ছিল জীবনে। তুমি কি রেকমেন্ডেশন করবে আরেকজন যদি someone who's watching, ওরা যদি এরকম একটা সিচুয়েশনে থাকে? I've also lost a parent. Okay. যে ওই সময়টাতে it was quite difficult. আমাকে what I did is আমার আব্বা মারা যাওয়ার পর I just threw myself into work. পাগলের মতো কাজ করতাম আমি। তখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ ছিলাম। তো ওটা was my escape. ওখান থেকে আমার anxiety syndrome ধরা পড়লো। তো what would you recommend যে এরকম একটা সিচুয়েশনে হার্ট ব্রেক বলো বা বলো, একজনকে গ্রিভিং বলো, ওই সময়টাতে what would you recommend to other musicians? To other musicians, I think it depends. মানে আমার যেটা কাজ করেছে এটা নয় যে তারও সেটা করলেই যে সেটা কাজ করবে বা তার সে ঠিক হবে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তুমি কিরকম মানুষ। সো আমি বলবো যে যদি কেউ গ্রিফের মধ্যে দিয়ে যায় বা যদি কেউ এংজাইটির মধ্যে দিয়ে যায়, আই থিঙ্ক সবার ফার্স্টে এটা মাথায় নেওয়া যে ইয়েস ইউ আর গোয়িং থ্রু ইট, তোমার এংজাইটি হচ্ছে বা তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে, ইউ নিড হেল্প। যদি তুমি এটা নিজেকে হেল্প করতে পারো, ইউ ডেফিনেটলি নিড হেল্প। সো আমি এটাই সাজেস্ট করবো, যদি তুমি নিজেকে হেল্প করতে পারছো না একদমই, আই থিঙ্ক গো ফর লাইক তুমি মাথাটা বেশি বিগড়ে যাওয়ার আগে প্লিজ তুমি যাও নিজেকে হেল্প করো। কজ আমার মনে হয় যে আমাদের যে এই যে শরীর, আমাদের যে ভগবান, এই শরীরটা যে আমাদের ভগবান আল্লাহ যাই বলো না কেন, আমাদের যে শরীরটা যে বানিয়ে দিয়ে গেছে, এটা কিন্তু দ্য গ্রেটেস্ট গিফট। সো এই শরীরটাকে যদি আমরা ঠিক করে না রাখতে পারি, এটা হলো সব থেকে বড় ফেলিয়ার আমার মনে হয়। নিজের মাথা, নিজের শরীর যদি তুমি ঠিক করতে না পারো, তাহলে তুমি ভগবানকে গিয়ে কি মুখ দেখাবে যে তুমি কি করলে সারা জীবন? সে তোমাকে যে গিফটটা দিল, তোমাকে যে পাঠালো এখানে তোমার শরীর দিয়ে, তুমি তো এটাকে ঠিক করে রাখতে পারলে না। সো তুমি অন্যকে কি দেখবে, অন্যকে কি ভালোবাসা দিবে? সো আমার মনে হয় যে থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। তোমার এংজাইটি হলে, তোমার প্যানিক অ্যাটাক হলে, প্লিজ গো, তুমি নিজেকে হেল্প করো, নিজেকে ঠিক রাখার চেষ্টা করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজেকে ঠিক করতে পারবা, অ্যান্ড প্লিজ ডু ইট। তারপরও বলি, যদিও আমরা এটা সবকিছু নিজের ভালোবাসার জন্য করছি, what are you chasing? Chasing life? Like কেমন chasing? Anything.
কি চাচ্ছ তুমি? What is your end goal? বা what are you chasing? What do you want? আমি এমন একটা পার্সন যে প্রেজেন্টে থাকতে অনেক বিশ্বাস করি। এখন যে আমি এখানে তোমার সাথে বসে আছি, আমি তোমার সাথে কথাবার্তা বলছি, আমার মাথায় কিন্তু আর অন্য কিচ্ছু নাই। সো just what a yoga teacher wants to hear. যখন কারোর সাথে গল্প করে আছে না, ঢাকায় অনেক হয় যে ডিনারে গেলাম, কথা কথা ওরা ফোনে এরকম ফোন গুতাচ্ছে, তারপরে আবার ফোন উঠাচ্ছে, ভাই আসছি তো 1 ঘন্টার জন্য, একটু আমার সাথে টাইম স্পেন্ড করো। তুমি ওখানে গিয়ে তুমি কমপ্লেইনও করতে পারবে না, সবাই তোমাকে বলবে কি একটু ফোনই তো দেখছি, কি হয়েছে, বা ছবি তুলেই যাচ্ছে, একটা স্টোরি তো করছি, কি হয়েছে, আমিও করি কিন্তু মানে নিজেকে নিয়ে করি। হ্যাঁ, বাট একটু লিমিট রাখতে হবে যে ভাই আমার সাথে টাইম স্পেন্ড করতে আসছো, আমার সাথে কথা বলছো, আমার সাথে একটু কথা বলো, তারপর আবার বাসায় যেয়ে করবা, ছবিটা এন্ডে তুলি। So I'm really happy that you like being present and you are being present with me. Thank you, but I forgot your question. What are you chasing? Peace. Like সারা জীবনের মতো, লাইক আমি যেরকম অবস্থাতেই থাকি না কেন, আমি ঢাকাতে থাকি, আমি ইন্ডিয়াতে থাকি, আমি অন্য কোনো দেশে থাকি, অন্য কোনো প্ল্যানেটে থাকি, অন্য কারোর সাথে থাকি, যেখানে থাকি না কেন আমার সাথে যেন পিস থাকে, যেন আমি যেগুলো চাই, যেগুলো করতে চাই, সেগুলো যেন আমি করতে পারি। আই থিঙ্ক আমি এটাই চেস করি, থেকে বেশি কিছু না। আমরা ন্যাচারালি সবসময় উই আর চেসিং প্লেজার or peace, কিন্তু এর ভিতর থেকে তো পেইন তো আসতেই থাকে, সাফারিং আসতেই থাকে। ওই সাফারিং থেকে তো তোমার মিউজিকও হয়, সাফারিং থেকে আমরা সলিউশনসও পাই, অবশ্যই পোলারিটি। তো what do you think about that? যে পেইনটা দিয়ে যে আমাদের তারপরে যেতে হয় in order to gain something. Nothing good comes out of just pleasure. Whether it's আমাদের হার্ড ওয়ার্ক করা বা কোনো কষ্টের উপর দিয়ে যাওয়া। As a musician, ওটা কি মনে হয় তোমার? পেইন অনেক দরকার। আমার তো মনে হয় যে আমার জীবনে ভালো যা যা আমি করেছি বা ভালো যা যা হয়েছে, অনেক বড় একটা লাথি খাওয়ার পরই আমার ওটা হয়েছে। একবার শুধু মানে না, আমি বলছি যে আমি অনেক জীবনে অনেক লাথি খাইছি হয়তো, মেবি। সো থ্যাংক গড। ইভেন এখনো যদি আমার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই বা আমার পেইন আসে, তখন আমি নিজেকে লাইক বলি যে ঠিক আছে, টাইমের সাথে সাথে এটা চলে যাবে, বাট মানে প্রেজেন্টে তুমি থাকো, পেইনটাকেও তুমি নাও। আমি জাস্ট বলবো, বিকজ আই ডু দিস, লাইক পেইন আছে মানে আমার ভালো লাগছে না, আমাকে মরে যেতে হবে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তা না। আই ট্রাই টু ডু যেটা, যখন আমার পেইন হয় আমি একটু পেইনের মধ্যেও যেন আমি নিজের ডেইলি ওয়ার্ক, ডেইলি রুটিন যেগুলো আছে, তখন এইগুলা যদি করে যেতে পারি, তাহলে দেখি যে টাইমটা খুব ইজিলি পেরিয়ে যায়। অ্যান্ড ইটস জাস্ট আ পিরিয়ড, লাইক পেইন অ্যান্ড স্যাডনেস বলো আর হ্যাপিনেস বলো, এটা তো চেঞ্জ হতে থাকে। সো টাইমটা কিভাবে পেরোবে সুন্দর করে, কিভাবে নিজেকে নিয়ে যাব এই টাইমের মধ্যে, আই থিঙ্ক ওটাই আমি করি। গুড। আচ্ছা, তুমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, আমি তো ভাবছিলাম যে তোমার ওয়েস্ট বেঙ্গলের অ্যাকসেন্ট থাকবে, তোমার কিন্তু পুরো বাংলা অ্যাকসেন্ট, মানে এদিককার বাংলা অ্যাকসেন্ট কিভাবে হয়ে গেল? এইটা তো আগে ছিল না। আমি তো এক্সপেক্ট করছিলাম তুমি যখন আসবে ওই ভাষাটা, আমার ভাষা মানে ওই অ্যাকসেন্টটা শুনতে আমার খুব, ইটস ভেরি সুইট। আবার আমার মাঝে মাঝে কলকাতায় গিয়ে কথা বলতে আমার জন্য একটু কষ্ট হয়। ওনারা যখন বলে আসুন আসুন বসুন বসুন দিদি, ওনার দিদি বলছে, জল বলছে, আমরা তো জল দিদি দাদা এগুলো বলি না। তো কিন্তু আবার ইটস অলসো ভেরি সুইট টু দ্য ইয়ার্স। তো তোমারটা তো পুরো এখানকার অ্যাকসেন্ট হয়ে গেল, তাই না? ব্যাপারটা কিভাবে? এটা আসলে থাকতে থাকতে শুনতে শুনতে, শ্রুতি নন্দন বলে না, যেটা তুমি শোনো তুমি একটু আগে বললো করছো, তাই না? আমি তো শুনে ভাবলাম না ওয়েস্ট বেঙ্গলে মেয়ে বললো করছো। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সুইচ হয়ে যায়। আমি ইভেন এয়ারপোর্টে গিয়ে, যদি আমি কলকাতায় এখন গিয়ে ল্যান্ড করি, ওই মানুষগুলা যেগুলো বলবে এগুলো শুনে কিন্তু আমার মানে রিপ্লাইটাও আবার ওরকম হয়ে যায়, ওখানকার মতো সুইচ হয়ে যায়, টিকটক এরকম এসে। এটা কিভাবে জানি একটা, এটা আমি নিজে করি না, এটা জাস্ট হয়ে যায়। আবার ওয়েস্ট বেঙ্গলে দেখি ওনারা যখন কথা বলছে, হিন্দি বাংলা ইংলিশ মিলিয়ে ইয়াং জেনারেশন কথা বলে। আমরা যেরকম এখানে, আমার মা কনস্ট্যান্টলি কমপ্লেন করে যে এই যে বাংলা ইংরেজি একসাথে বলি, ওরা যখন বাংলা বলবা পুরো বাংলা বলবা, ইংলিশ বললে ইংলিশ বলবা। আমরা তো পারি না, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, আমরা ইংলিশ বাংলা মিলিয়ে বলি। তো দ্যাটস রাইট, ইউ আর লাইক আ ক্যামেলিয়ান,
যেখানে যাচ্ছ ওরকমই কথা বলছো। তা তোমাকে একদম আপন মনে হলো, কলকাতার হলেও অনেক আপন মনে হতো, বাট তোমার অ্যাকসেন্ট শুনে বেশ আপন মনে হলো। সো নিধি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে। আমি খুবই 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 জয়ফুল to have spent this last 1 hour with you. Hopefully আমরা আবারও করতে পারি। Please. And I wish you all the best for your journey in Bangladesh, in West Bengal, and much, much beyond. Yeah. Thank Keep you so giving much the gift of music. Thank Keep you so much giving for the gift of inviting me, and thanks for these beautiful questions. Like আমি সাধারণত আমি ইন্টারভিউতে যাই না, আমি ইন্টারভিউ যেতে ভয় পাই, ঠিক আছে, রীতিমতো আমি ইন্টারভিউ যেতে ভয় পাই। বিকজ ইন্টারভিউতে গেলেই আমি তোমাকে যেটা ফার্স্টে বললাম যে আমার পার্সোনাল মানে আমার এখন আমরা 2025-এ এসে আমার পার্সোনাল লাইফটা আমি অনেক পার্সোনাল আর অনেক প্রোটেক্ট করে রাখতে চাই, বিকজ ইটস নট ফর সোশ্যাল মিডিয়া। ট্রাস্ট মি, মাই পার্সোনাল লাইফ ইজ অনলি মাই পার্সোনাল লাইফ। সোশ্যাল মিডিয়া ইজ অনলি অ্যাবাউট মাই ওয়ার্ক, দ্যাটস ইট। এবং তুমি যদি কোনো ইন্টারভিউতে যাও, তোমাকে সবাই এত খুঁচিয়ে খুঁচিয়ে এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করবে, এবং তুমি সেই আনসারগুলো যদি সত্যি করে দাও, সেই আনসারগুলো পুরোটা না শুনেই হাফ সেন্টেন্স নিয়ে ভুলভাল নিউজ বের করে সেটা হেডলাইন করে এক গাদা কমেন্টস অ্যান্ড ত্যান হেইট নেগেটিভিটি অনেক কিছু আজকাল চলে ভাই। সো আমি ইন্টারভিউ দিতে একদম পছন্দ করি না, বাট আমার এখানে এসে এত ভাল লেগেছে যে আমি মন খুলে কথা বলতে পেরেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, your words, your questions, it's beautiful. Thank you. The energy, the vibe, everything I like. Thank you.